আমন্ত্রণ দেশ জনপথ লাইভে, সাথে আছি বিপাশা চক্রবর্তী। রাজধানীর পোস্তা চামড়ার আড়তে আসছে কোরবানি পশু চামড়া। এই নিয়ে আরো জানতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। পোস্তায় কি পরিমাণ চামড়া আসছে এবং দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? বিপাশা, এই মুহূর্তে আমি আছি রাজধানীর লালবাগের পোস্তা এলাকায় এবং এখানে এসে আমি যেমনটি দেখতে পাই যে আজকে ঈদের তৃতীয় দিনের মতো কিন্তু চামড়ার পশুর চামড়ার কিন্তু কেনাবেচা চলছে এখানে। এবং এখানে এসে আমি যেমনটি দেখতে পাচ্ছিলাম যে সরকার নির্ধারিত যে দাম রয়েছে সেই প্রতি বর্গফুটে ৬০ থেকে ৬৫ টাকা এবং কাঁচা চামড়ার সর্বনিম্ন মূল্য ১৩৫০ টাকা। সেই দরে কিন্তু তারা কেনার চেষ্টা করছিলেন এবং তারা বলছিলেন এমনটি যে এখানে তারা চেষ্টা করছেন সরকার নির্ধারিত যে দাম রয়েছে সেই দামেই কেনার জন্য। আমি যদি আপনাকে একটু দেখাই, আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাবেন যে এখানে কিছু পরিমাণে ব্যবসায়ী রয়েছেন, খুবই অল্প ব্যবসায়ী, তারা কিন্তু কেনাকাটা করছে, এখান থেকে চামড়া কিনছেন। সেই সঙ্গে তারা যেমনটি বলছিলেন যে আজকে ঈদের তৃতীয় দিন হয় কিন্তু প্রথম দিন কিংবা দ্বিতীয় দিনের মতো কিন্তু যে চাপ ছিল চামড়ার, সেই চাপটি কিন্তু এবার তারা দেখতে পাচ্ছেন না। সেই সঙ্গে আজ কিন্তু কোরবানির সংখ্যাটাও কিন্তু খুব কম, যে কারণে চামড়ার সাপ্লাইটাও কিন্তু আজকে খুব কম, এমনটাই তারা বলছিলেন। তবে তারা চেষ্টা করছেন সরকারি যে দাম আছে সেই দামেই কিন্তু তারা কেনার জন্য চেষ্টা করছেন। এবং সেই সঙ্গে তারা আরো যেমনটি যাচ্ছিলেন যে চামড়ার গুণগত মানের উপর ভিত্তি করেই কিন্তু আসলে দামটি তাদেরকে নির্ধারণ করতে হয়, কারণ সেখানে তারা মজুরি বাবদ একটা খরচ থাকে। সেই সঙ্গে চামড়ায় লবণ দিয়ে প্রক্রিয়াজাতকরণের জন্য কিন্তু তাদের একটা এক্সট্রা অতিরিক্ত খরচ গুনতে হয়, যে জন্য তারা চাইলেও সরকার নির্ধারিত যে দাম সেই দামে অনেক সময় কিনতে পারছেন না, এমনটি তারা বলছিলেন। সেই সঙ্গে তারা আরো যেমনটি বলছিলেন যে তাদের আড়তদার এবং পাইকারি ব্যবসায়ী যারা আছেন এখানে, তারা কিন্তু তাদের গোডাউনে নিয়ে চামড়াগুলোকে সংরক্ষণ করতে হয়। সেখানে সংরক্ষণ করার সহ লেবার খরচ সহ কুলি খরচ সহ সেই খরচগুলো তার চামড়ার সঙ্গে কিন্তু অ্যাড হয়েই পরবর্তীতে সে একটি লবণ দেওয়ার পরে যে সরকার নির্ধারিত যে দামটি থাকে সেই দামই কিন্তু তাদেরকে যে বিক্রি করতে হয়। তারা মূলত এখান থেকে কাঁচা চামড়া সংগ্রহ করে প্রক্রিয়াজাত করেন এবং পরবর্তীতে তারা ট্যানারি মালিকদের কাছে কিন্তু তারা বিক্রি করেন, এমনটি তারা জানাচ্ছিলেন। এবং সেই সঙ্গে তারা আরো যেমনটি জানাচ্ছিলেন যে এই বছর এই এলাকার অর্থাৎ লালবাগের পোস্তা এলাকায় তাদের সংরক্ষণের লক্ষ্যমাত্রা, চামড়া সংরক্ষণের লক্ষ্যমাত্রা ১ লাখ, কিন্তু তারা বলছিলেন যে আজ হয়তোবা সব মিলিয়ে এখন পর্যন্ত তারা ৭০ থেকে ৭৫ হাজারের মতো চামড়া তারা সংরক্ষণ করতে পারছেন। এবং তারা এমনটি বলছিলেন যে এখানকার আশপাশের যত চামড়ায় আছেন সব চামড়াই কিন্তু তারা সংরক্ষণের চেষ্টা করছেন, যেন কোনো চামড়া যেন আসলে বাদ না পড়ে। ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের খবর জানাতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, আজকে ঈদের তৃতীয় দিন, ঢাকায় ফেরা মানুষের চাপ আপনি কেমন দেখছেন? বিপাশা, ঈদের তৃতীয় দিনে আসলে ঢাকায় ফেরা মানুষের কথা যদি বলি, সে তুলনায় কিন্তু ঢাকা ছেড়ে যাচ্ছেন এরকম ঘরমুখী মানুষ কিন্তু অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। এবং আমি যে জায়গাটায় আছি অর্থাৎ জনপথ মোড়ে যেখানে আছি, এখান থেকে কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে যে যেসব বাস আর কি ঢাকায় ফেরত আসছেন সেসব বাসের যাত্রীর সংখ্যা কিন্তু খুবই কম, যেহেতু একটি লম্বা ছুটি পেয়েছে। সুতরাং ওই লম্বা ছুটিতে আসলে এখনও আজকে যেহেতু তৃতীয় দিন, আরও বেশ কয়েকদিনের ছুটি রয়েছে, আজকেও কিন্তু ঘরমুখী মানুষ যারা রয়েছেন তারা কাউন্টারগুলোতে ভিড় করেছেন এবং তারা কিন্তু বাড়ি যাচ্ছেন। এবং কয়েকজনের সাথে আমরা কথাও বলেছি, যাত্রীরা যেটা বলছেন যে আসলে ঈদের এই লম্বা ছুটি পাওয়ার কারণেই তারা এখনো বাড়ি যাচ্ছেন। অনেকে বলছেন যে আসলে কিছু ঈদের দিন আসলে কোরবানি দেওয়ার পরে তারা চাচ্ছিলেন আসলে গ্রামে যেতে বা ঘুরতে যেতে, সেই কারণে তারা অর্থাৎ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, তন্দ্রা জানাচ্ছিলেন ঢাকায় ফেরা অথবা নারীর টানে দেশের বাড়িতে যাওয়ার মানুষের চাপ কেমন রয়েছে সে সম্পর্কে। কোরবানি পশু চামড়া সংগ্রহ নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া এবং মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস এবং সালে ইলাহি কুটি। শুরুতে আমরা চলে যাচ্ছি কুষ্টিয়ায়। নাহিদ, কি পরিমাণ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে বলে আপনি জেনেছেন? বিপাশা, ঈদের তৃতীয় দিনেও চামড়া সংরক্ষণ এবং সংগ্রহের
যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে। অর্থাৎ আমি রয়েছি কুষ্টিয়ার বাবুরালী গেট এলাকায়। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত। এই আড়তে এখন যদি আপনাকে একটু দেখাই যে চামড়া কাটিং, চামড়ার যে লবণ মিশ্রণ এবং চামড়ার যে কাটছাট বলা হয় সেটি কিন্তু চলছে একদম পুরো দমে। এখন পর্যন্ত কিন্তু জেলার বিভিন্ন অঞ্চল থেকে চামড়া আসছে এই ট্যানারিগুলোতে, অর্থাৎ এই আড়তগুলোতে। তারা কিন্তু চামড়ার যে প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং সংগ্রহের সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। এবছর কুষ্টিয়ায় 3 লক্ষ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত আমরা আড়তদারদের সাথে কথা বলে যেটি জেনেছি যে তারা এখন পর্যন্ত প্রায় 80 ভাগ চামড়া কিন্তু সংগ্রহ করে ফেলেছে এবং তারা বলছে যে মৌসুমী যে ব্যবসায়ী রয়েছে তাদের চামড়াগুলো কিন্তু এখনো আসেনি, 2-1 দিনের মধ্যে কিন্তু সেই চামড়াগুলো পৌঁছে যাবে। এখন যারা যে প্রস্তুতি, যে চামড়ার সংরক্ষণের জন্য যে লবণ মিশ্রণ করা হচ্ছে, কাটিং করা হচ্ছে এবং ছাট করা হচ্ছে, অর্থাৎ চামড়াগুলো যে প্রপারভাবে সংরক্ষণের জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো কিন্তু চালিয়ে যাওয়া হচ্ছে। আমি একটা জিনিস এখানে আড়তদারদের সাথে কথা বলে যেটি জেনেছি, তারা কিন্তু এবার যে সরকার যে নির্ধারিত মূল্য নির্ধারণ করেছে চামড়ার, তাতে কিন্তু তারা খুশি নয়। তারা যেটি বলছে যে লবণের দাম বেড়েছে এবং এখানে যারা শ্রমিক থাকে শ্রমিকের মজুরি বেড়েছে, এমনকি শ্রমিকের সংকট রয়েছে। এর কারণে কিন্তু তারা চামড়ার যে মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার, সেই মূল্যতে তারা চামড়া কিনতে পারছে না। তারা যেটি জানাচ্ছে যে ছাগলের চামড়া কিন্তু তারা 40 থেকে 80 টাকা পর্যন্ত কিনছে আজকের দিনে, এবং গরুর চামড়া যেটি কিনছে 600, 700 থেকে 1000 টাকা পর্যন্ত চামড়া কিনছে। তবে এ বিষয়ে যারা বিক্রেতা রয়েছে তাদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিক্রেতারা যেটি বলছে যে আসলে তারা চামড়া বিক্রয় করতে আসলে কিন্তু তারা দাম পাচ্ছে না ঠিক মতো। তারা যেটি বলছে যে চামড়ার বিভিন্ন ধরনের খুঁত ধরা হচ্ছে, এই খুঁত ধরার মাধ্যমে কিন্তু চামড়াগুলোকে তারা কম দামে কিনতে হচ্ছে আড়তদারদের কাছে। আমার সাথে একজন চামড়া ব্যবসায়ী রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এখন চামড়ার কি কি কার্যক্রম চলছে এবং চামড়া কি দামে কিনছেন, ঠিক মতো চামড়া কিনতে পেরেছেন কিনা, কি অবস্থা? আমরা এখন চামড়া ঠিক মতো আমরা অতটা কিনতে পারি নাই। আর হচ্ছে চামড়ার বাজার আমরা ধরেন 40 থেকে আমরা 80 টাকার ভিতরে খরিদ করেছি। আর গরুর চামড়া 700, 800 থেকে 1000 টাকা, আর 200 থেকে 300 টাকা। আর ট্যানারির মালিকরা আমাদের টাকা পয়সা পরিশোধ করতে পারি নাই এবং টাকার জন্য আমরা কোনো মাল কিনতে পারতেছি না। আসলে এখন কি মৌসুমী ব্যবসায়ী যারা রয়েছে সেই চামড়াগুলো কি এসেছে কিনা? এখন এই যে চামড়াগুলো আমরা দেখতেছি, এগুলো কোন চামড়া, কাদের চামড়া? এইগুলা হচ্ছে মাদ্রাসা আর হচ্ছে এলাকা ভিত্তিক চামড়া আমরা এগুলো পাইছি। আর মৌসুমী যারা ব্যবসা করে তাদের চামড়া এখনো খরিদ করতে পারেন, তারা আসি নাই। তারা 1 সপ্তাহ 15 দিন মার্কেট দেখবে, তারপরে আমাদের সেই মালগুলো তারা দেবে। বিপাশা, যেমনটি শুনছিলেন, এখন পর্যন্ত কিন্তু যে চামড়াগুলো আড়তে সংগ্রহ হয়েছে সেগুলো কিন্তু এই যে স্থানীয় আশপাশের যে মাদ্রাসাগুলো রয়েছে এবং স্থানীয় পর্যায়ের চামড়াগুলো সংগ্রহ করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত যে মৌসুমী ব্যবসায়ীরা রয়েছে, অর্থাৎ দূর দূরান্ত থেকে যে চামড়াগুলো আসবে সেগুলো কিন্তু এখন পর্যন্ত আসা শুরু হয়নি। তারা বলছে 2-1 দিনের মধ্যেই চামড়াগুলো চলে আসবে এবং যে লক্ষ্যমাত্রা 3 লক্ষ রয়েছে কুষ্টিয়ায় আড়তগুলোতে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা, সেটি কিন্তু পূরণ হবে বলে তারা আশাবাদী। তবে তারা যেটি কারণ দেখাচ্ছে যে এবছর চামড়া নিয়ে কুষ্টিয়ার আড়তদাররা যে বিপাকে পড়েছে সেটি হচ্ছে প্রচুর পরিমাণ লবণের দাম বৃদ্ধি এবং যে শ্রমিকের মজুরি বৃদ্ধি পেয়েছে এবং শ্রমিকের সংকটও রয়েছে, যার কারণে কিন্তু তারা ঠিকমতো চামড়া ক্রয় করতে পারছে না। সরকারের যে নির্ধারিত যে মূল্য রয়েছে সেই নির্ধারিত মূল্যে যদি চামড়া তারা কিনছে, সেটা ট্যানারিতে এই দামে বিক্রি করতে পারবে না কিনা সেটা নিয়ে কিন্তু তারা শঙ্কিত। অর্থাৎ সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে ঈদের 3য় দিনে এসেও কিন্তু চামড়া সংগ্রহ এবং সংরক্ষণে যে ব্যস্ত সময় পার করছে কুষ্টিয়ার এই যে যারা আড়তদার রয়েছে তারা। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, দেশের 2য় বৃহত্তম চামড়ার আড়ত কিন্তু কুষ্টিয়ার এই বাবুরালী গেট। এই বাবুরালী গেটের 3য় দিনে এসেও কিন্তু চামড়া যে সংরক্ষণ এবং সংগ্রহের প্রস্তুতি যেটা আছে সেটা নিয়ে কিন্তু ব্যস্ত সময় পার করছে এখানকার শ্রমিক এবং আড়তের যারা মালিক রয়েছে তারা। এই ছিল কুষ্টিয়া থেকে চামড়া সংগ্রহ নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি মৌলভীবাজার, সেখানে রয়েছেন সহকর্মী কুটি। হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজার যে চামড়া এবার 15 বছর চেয়ে ব্যাপক চামড়া এবার সংগ্রহ হয়েছে। তবে যে বিষয়টি হচ্ছে যে মৌলভীবাজার এবার চামড়া সংগ্রহ নিয়ে একটা স্থবিরতার যে জিনিসটা সৃষ্টি হয়েছিল, এবং যেটি হচ্ছে যে সরকার চামড়া দাম নির্ধারণ করে দেওয়ার পরে যারা ফরিয়া ব্যবসায়ী আছে এবং যারা এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছিল এবং প্রতিনিধিরা, তারা সেই সরকারি দামে চামড়া বিক্রি করা নিয়ে মৌলভীবাজারের যে চামড়া ব্যবসায়ী রয়েছে, বিশেষ করে বালিখান্দি এলাকার যে চামড়া ব্যবসায়ী, এটা প্রায় 200 বছরের পুরাতন চামড়া ব্যবসা কেন্দ্র। এখানে প্রায় 20 থেকে 25 জন চামড়া ব্যবসার সাথে জড়িত। তারা যে চামড়া ক্রয় করবেন সেটা নিয়ে দর কষাকষির কারণে ঈদের রাতে, গভীর রাত্রে চামড়া বিক্রি হয় এবং চামড়া বিক্রি করার পরে ঈদের পরের দিন এই চামড়াটা এখানে মৌলভীবাজারের বালিখান্দি ঘাটে আসে এবং প্রচন্ড গরমের কারণে অসংখ্য চামড়া
নষ্ট হয়ে যায়। গরমের কারণে চামড়া নষ্ট হয়ে যায় এবং যারা চামড়া সংগ্রহ করেন তারা যে প্রাথমিক প্রক্রিয়া করে যে চামড়া বালিখান্দি ঘাটে দিবেন সেরকম কোনো প্রক্রিয়া না করার কারণে এই চামড়াটা বালিখান্দি ঘাটে আসার পরে এখানে চামড়াগুলো নষ্ট হয়ে যায়। এখানে বালিখান্দি ঘাটের যারা ছিলেন চামড়া আড়তদার, যারা প্রাথমিক প্রক্রিয়াজাত করেন, লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করেন, তাদের প্রয়োজনীয় শ্রমিক এবং লবণ থাকার পরেও সেখানে চামড়া বিলম্বে আসার কারণে অসংখ্য চামড়া নষ্ট হয়ে যায় এবং ঈদের পরের দিন তারা সেই চামড়া সংরক্ষণ করে এবং বিকেলের দিকে অনেক চামড়া নষ্ট হয়ে যায় এবং সেগুলো নদীতে ফেলে দেন, পার্শ্ববর্তী নদীতে ফেলে দিতে বাধ্য হয়েছেন বলে আমাকে জানিয়েছে। এখানে প্রতি যারা ব্যবসায়ী রয়েছেন প্রতিজনেরই প্রায় 200 থেকে 500 পিস পর্যন্ত চামড়া এখানে নদীতে ফেলতে হয়েছে। তারপরে যেটুকু চামড়া এখানে লবণজাত করা হয়েছে প্রতিজনের প্রায় 1000-1500 করে চামড়া এখানে তারা লবণজাত করেছেন এবং লবণজাত করে সেটা তারা সামনে ঢাকা সহ বিভিন্ন যে ট্যানারি মালিকদের কাছে সেই চামড়াটা তারা সরবরাহ করবেন। তবে এখানে যে বিষয়টি হচ্ছে যে প্রতিবারই তারা এই চামড়াটা সংরক্ষণ করেন এবং সংরক্ষণ করার পরে চামড়াটা ঢাকা সহ বিভিন্ন ট্যানারিগুলোতে পাঠান, কিন্তু ট্যানারি মালিকরা সেখানে যে সরকার নির্ধারিত দাম বা যে ন্যায্য দাম সেটা দিতে অনেকটা অনীহা প্রকাশ করার কারণে তারা চামড়ার দাম পান না এবং যার কারণে এই চামড়া নিয়ে এই বালিখান্দি ঘাটের যারা ব্যবসায়ী ছিলেন তাদের মধ্যে হতাশা বিরাজ করছে এবং চামড়ার ন্যায্য মূল্য সহ চামড়া ব্যবসায়ীরা বকেয়া বেতন থাকার কারণে অনেক সময় তারা হতাশায় ভুগছেন। অর্থাৎ মৌলবাজারে যে পরিমাণ চামড়া সংগ্রহ হয়েছে সেটা আশাব্যঞ্জক এবং সেই চামড়া যদি সঠিক মূল্য তারা ট্রেনের কাছে পান তাহলে তারা লাভবান হবে আমাকে জানিয়েছেন। এই হচ্ছে মৌলবাজারের চামড়া সংগ্রহ নিয়ে সর্বশেষ। নাহিদ এবং সালে আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আমাদের দুজন সহকর্মী জানাচ্ছিলেন চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা কি পরিমাণ রয়েছে সেই সম্পর্কে। শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর মাঝির ঘাট এলাকার নদীর তীর রক্ষা বাঁধের ধসে গেছে 200 মিটার এলাকা। এত হুমকিতেও পুরো বাঁধ রয়েছে। আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে স্থানীয়রা। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। সাইফুল, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। বিপাশা, সকাল থেকে আমরা কিন্তু দেখেছি হালকা করে কিন্তু এই নদীর যে পাশটি রয়েছে সেখানে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এতে এলাকাবাসী কিন্তু আতঙ্কিত হয়ে ইতিমধ্যে তাদের ঘরবাড়ি এবং গবাদি পশু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই স্থান থেকে সরিয়ে ফেলছে। এই মুহূর্তে অবস্থান করছি মঙ্গল মাঝির ঘাটে। এখানকার চিত্র যদি দেখাই সেক্ষেত্রে কিন্তু এখানে সকালের দিকে যে ভাঙনটি হয়েছিল সেই ভাঙন রোধের ক্ষেত্রে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু জিও ব্যাগের ডাম্পিংয়ের যে কাজ সেই কাজ কিন্তু তারা চলমান রেখেছে। এক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে এখানে যে শ্রমিকরা রয়েছেন সেই শ্রমিক মোট 18 জন শ্রমিক নিয়ে কিন্তু তারা সকাল ভোর থেকে কিন্তু এই কার্যক্রম শুরু করেন এবং তারা ঈদের সময় শ্রমিক যারা জিও ব্যাগ ডাম্পিং করেন এই শ্রমিকদের না থাকার কারণে কিন্তু তাদের কাজে কিছুটা বিঘ্নতা ঘটছে এবং অতি দ্রুতই তাদের নিয়ে এসে এখানে কাজ করবে। আমরা এখানে দেখতে পেয়েছি যে যিনি কিনা শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রয়েছেন মোহাম্মদ তারেক হাসান, তিনি কিন্তু এখানে পরিদর্শন রয়েছেন। তার কাছে আসলে জানবো আসলে এই যে ভাঙন, এই ভাঙনের কারণটি কি এবং এর ভাঙন রোধে আপনারা কি ধরনের পরিকল্পনা রয়েছে এবং কি ধরনের কাজ করছেন? আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ। আসলে ভাঙনের কারণ হচ্ছে হঠাৎ করে যে আমাদের যে বৃষ্টিপাতের কারণে উজান থেকে যে পানি, এই পদ্মার হচ্ছে পানি বেড়ে যাওয়া, একই সাথে পানি বাড়ছে মানে হচ্ছে স্রোতও বৃদ্ধি পেয়েছে। এই স্রোতের কারণেই মূলত এইখানে যে এই ভাঙনটা দেখা দিচ্ছে। তো এটা ঈদের দিনে হচ্ছে সকালবেলা আকস্মিক যে ধসে যায় এই জায়গাটা। তো ঈদের আমরা গতকালকে হচ্ছে সাইটে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। আপনারা জানেন যেহেতু এখন ঈদের ছুটি চলছে আর এই কাজের জন্য হচ্ছে আমাদের দক্ষ লেবার দরকার। তারপরেও আমরা হচ্ছে কাজটা যত দ্রুত সম্ভব আমরা শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা হিসাবেই আমরা হচ্ছে আজকে দেখতে পাচ্ছেন যে আমরা জিও ব্যাগের কাজটা মাত্র শুরু করেছি এবং পাশাপাশি এই কাজটাকে আরো বেশি গতিশীল আমরা এবং পূর্ণাঙ্গভাবে আশা করি আরো 2-1 দিনের মধ্যেই আমরা আরো বেশি অগ্রগতি নিতে পারব। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যিনি কিনা নির্বাহী প্রকৌশলী রয়েছেন তার কথা। পাশাপাশি আমরা জাজিরা উপজেলার যিনি কিনা ইউনো রয়েছেন কাবেরী রয়, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যারা এখান থেকে ঘর বাড়ি সরিয়ে নিয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা ও টিন বিতরণ কার্যক্রম কিন্তু তারা শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে স্থানীয়রা বলছেন শুধু দায়সারাভাবে বললেই হবে না, এই জায়গায় এসে পরিদর্শন করলেই হবে না, তারা এই যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু যেন বাস্তবে রূপ নেয় সেটাই কিন্তু তারা চাচ্ছেন। এই ছিল শরীয়তপুরের পদ্মাপাড়ের থেকে সর্বশেষ। আকাশ, আপনাকে ধন্যবাদ।
ঈদুল আজহার ছুটি কাটাতে পর্যটকরা ভিড় করছেন কক্সবাজার সমুদ্র সৈকত এবং বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান এবং আবুল বাশার নয়ন। আমরা প্রথমেই চলে যাচ্ছি আব্দুর রহমানের কাছে। আব্দুর রহমান, সৈকতে পর্যটকের উপস্থিতি আপনি কেমন দেখছেন? ধন্যবাদ বিভাষা। যেমনটি বলছিলেন, কক্সবাজারে আজকে লোকে লোকারণ্য। আজকে ঈদের তৃতীয় দিন কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে হাজারো মানুষের জটলত বেজে আছে এবং কক্সবাজারের সমুদ্র সৈকতের তারা পরিবার পরিজন নিয়ে কক্সবাজারের যেই সমুদ্র সীমানা রয়েছে সেখানে দাপিয়ে বেড়াচ্ছে হাজারো পর্যটক। সারা রাত সকাল থেকে কক্সবাজারে হোটেল মোটেল সহ সবগুলোতে লোকে লোকারণ্য হয়ে গেছে। বিশেষ করে কক্সবাজারের যেই লাবণী সুগন্ধা কলাতলি পয়েন্ট রয়েছে সেখানে তারা তাদের মতো করে পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে এসেছে বলে ছিল। গত ঈদের প্রথম এবং দ্বিতীয় দিন কক্সবাজারের তেমন পর্যটক উপস্থিত ছিল না, কিন্তু আজকে সকাল থেকে লাখো পর্যটকের ঢল নেমেছে বলে আমাদেরকে জানিয়েছে এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এদিকে কক্সবাজারের এই পর্যটন আগমনে ব্যবসায়ীদের চোখমুখে হাসির ঝলক এবং বিশেষ করে তারা বলেছেন যে আগামী কয়েকদিন পর্যটক কক্সবাজারে থাকবে এবং কক্সবাজারের যেই আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে রৌদ্র থাকবে এবং কক্সবাজারের আগামী 2-1 দিনও বৃষ্টি থাকার সম্ভাবনা নাই বলে আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে। আরেকটা বিষয় যেটা হলো যে কক্সবাজারের এই লক্ষ পর্যটককে নিরাপত্তা দেওয়ার জন্য টুরিস্ট পুলিশ সহ একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে এবং তাদের যেই উচ্ছ্বাস, আমাদের সাথে একজন পর্যটক দম্পতি রয়েছে, আমরা জানতে চাইবো ঈদের আনন্দে তারা কক্সবাজারে কেমন উপভোগ করছেন। খুব ভালো লাগছে আসলে, অনেক যেহেতু ঈদের ছুটি অনেকেই আসছে, অনেক পর্যটকের ভিড়, তারপরও ভালো লাগছে। প্রকৃতি প্রেমী আমরা, সো আসলে যত ভিড়ই থাক না কেন আমরা এনজয় করতেছি, খুব ভালো লাগতেছে, মানে এক কথায় অসাধারণ। যেমনটি জানাচ্ছিলেন, আসলে কক্সবাজারের সার্বিক নিরাপত্তা এবং সবকিছু মিলিয়ে পর্যটকরা সন্তুষ্ট জানিয়েছে এবং কক্সবাজারের যেই হাজার হাজার পর্যটক, এখন কিছু অসাধু ব্যবসায়ীরা রয়েছে তারা এবং কিছু অসাধু পর্যটকও রয়েছে যে তারা অনৈতিক বিভিন্ন ধরনের দাবি করে এবং বিভিন্ন সুযোগ সুবিধা চায়, সেখান থেকে পর্যটক সদস্য দাবি করেছেন যেন তারা পরিবার পরিজন নিয়ে ঈদের উদযাপনটা সমুদ্রের সাথে হয় এবং কক্সবাজারের নিরাপদে নির্বিঘ্নে এসে তারা যেন তাদের আনন্দের সাথে কোনো দুর্ঘটনার কোনো প্রতীত না হয় এবং বিভিন্ন যেন ভুল পথে তারা পরিচিত না হয়। এটা ছিল পাহাড়ে আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন। জানাবেন কক্সবাজারের বান্দরবানের কি অবস্থা সর্বশেষ। ধন্যবাদ রহমান। ঈদের তৃতীয় দিন আজ দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন পর্যটন স্পটগুলোতে পর্যটকের উপস্থিতি সম্পর্কে। ঈদের ছুটিতে মুন্সিগঞ্জের বিভিন্ন বিনোদন কেন্দ্রে বেড়েছে দর্শনার্থীর চাপ। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমন, দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থাও কেমন জোরদার করা হয়েছে সে সম্পর্কেও জানাবেন। জি বিপাশা, আপনি যেমনটি বলছিলেন, আসলে মুন্সিগঞ্জের বাউসিয়া কিন্তু বাংলাদেশের প্রথম প্রিমিয়ার ওয়াটার পার্ক, যেটি গজারিয়ায় উদ্বোধন হয়েছে গত 2 বছর আগে। এখানে কিন্তু দর্শনার্থীর সংখ্যা সকাল থেকে তেমন না থাকলে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে দর্শনার্থীদের আসলে চাপ বেড়ে যায়। এখানে কিন্তু কর্তৃপক্ষ তাদের সাধ্য মতোই কিন্তু ঈদকে সামনে রেখে তারা পর্যটনদের নিরাপত্তা এবং সুশৃঙ্খল ভ্রমণ পিপাসুর জন্য তারা কিন্তু ব্যবস্থা রেখেছেন। এখানে কিন্তু অনেকেই এসেছেন প্রিয়জন, আত্মীয় স্বজন এবং পরিবারের সকলকে নিয়ে। এখানে কিন্তু আমরা সকাল থেকে ঘুরে দেখেছি নোয়াখালী থেকে একটি বন্ধুমহল, তারা কিন্তু প্রায় 8 জনের একটি টিম এখানে এসেছেন। তারা যেটি বলছেন যে এখানে যেই পরিমাণ ভিজিটের যে টাকা, সেই টাকা যদি একটু কম হতো তাহলে তারা স্বাচ্ছন্দ্যে আরো এখানে আসতেন বলে আমাদের এখানকার দর্শনার্থীরা জানিয়েছেন। তো আমি এখন একজনের সাথে কথা বলবো, এখানে যারা ঘুরতে এসেছেন। আপনি একটু জানাবেন যে এখানে আপনারা ঈদ উপলক্ষে কেন এসেছেন এবং কেমন লাগছে? আমরা মূলত এখানে ঘোরার উদ্দেশ্যে আসছি। ঈদ
ঈদ কেন্দ্রিক করে আমাদের প্ল্যানিং ছিল যে ঈদ উপলক্ষে বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা স্থান, এর মধ্যে হচ্ছে এশিয়ার মধ্যে 3য় নাম্বার আছে এই স্থানটা, দর্শনীয় স্থানটা। আমরা প্ল্যানিং করে রাখছি ঈদের পরবর্তীতে আমরা যেন ছুটিটা কাজে লাগাতে পারি। প্ল্যানিং করার পরে ঈদের পরবর্তীতে আমরা প্ল্যান করছি সবাই একসাথে এখানে ঘুরতে যাব। তো এখানে ঘোরার ব্যাপারে ধরেন এখানে আসার পরে পর্যটক আরও বাড়ার কথা ছিল, কারণ হচ্ছে এখানে যে প্রাইসটা রাখছে এই প্রাইসটা সো টাফ সাধারণ জনগণ বা ইয়ার জন্য এটা হচ্ছে এক্সপেন্সিভ টোটালি। এখানে যদি আপনার যে আমাদের যে এটা যদি আপনার অলমোস্ট 5000-এর মধ্যে রাখা যেত, অলমোস্ট এখানে আরও পর্যটক বাড়তো, বাংলাদেশে আরও পর্যটক বাড়তো। হয়তোবা এখন কিছু তারা ফ্যাসিলিটি ঈদ উপলক্ষে ফ্যাসিলিটিস আসছে, বিকাশ কেন্দ্রিকা আড়ং কেন্দ্রিকের কারণে এখানে কিছু পর্যটক বাড়ছে। তা আমাদের এতটুকু যে ইয়ার যে ধরেন আপনাদের মাধ্যমে ঘুরে আসলে কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ। তারপরও যে প্রাইজে আমরা আসছি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ঘুরছি আমরা। এখানে দেখার মতো অনেক কিছু আছে। ডে লং ট্যুর যদি এখানে অনেকেই প্ল্যান করতেছে দূরে কোথাও যাওয়ার জন্য, বাট হচ্ছে অ্যাজ লাইক থাইল্যান্ডের ফিল পাইতেছি আমি বাংলাদেশের মধ্যে। আপনি একটু জানাবেন যে আপনার আসলে কেমন লাগছে? আমরা বন্ধুরা সব একসাথে আসছি, অনেকটাই ভালো লাগতেছে, আমি এনজয় করতেছি খুব। এবং এসে মোটামুটি প্রথমে একটু মন খারাপ হয়েছিল, ওখানে কাউন্টারে দেখলাম যে একটু এক্সপেন্সিভ বিষয়টা। তা আসলে আমরা ঘুরতে এসে সারাদিন যখন ভিতরে ঢুকে ঘুরলাম মোটামুটি খুবই ভালো লেগেছে। এবং কি ঘোরার সাথে সাথে তখন ঢুকার যে দুঃখটা সেটা অনায়াসে মুছে গেল। আর এখানে আমি বলতেছি যে যারা মানে ঘোরার জন্য এটা সবচেয়ে বেস্ট এবং দারুণ লোকেশন আমি বলবো আর কি। ধন্যবাদ। আসলে বিপাশা, আপনি যেমনটি শুনছিলেন দর্শনার্থীরা কিন্তু জানিয়েছেন যে এখানে কিন্তু তারা এসে কিন্তু স্বস্তিতে আসলে তারা ঘুরছেন পছন্দ মতো। এবং এখানে 17টি রাইডস রয়েছে, পাশাপাশি শিশুদের জন্য 8টি রাইডস কিন্তু আসলে রয়েছে। তো এখানে সব মিলিয়ে কিন্তু আপনারা বলছেন যে থাইল্যান্ডের মতো পাতেরায়ের মতো আর কি আসলে এখানে তারা ফিল পাচ্ছেন বলে আমাদের এখানকার দর্শনার্থীরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে মানাবে থেকে সবশেষ খবর। বিপাশা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন মুন্সিগঞ্জের বিনোদন কেন্দ্রের খবর। ঈদের 3য় দিনে গাজীপুরে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম নজরুল ইসলাম। নজরুল, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং তাদের জন্য নিরাপত্তার কি ব্যবস্থা রাখা হয়েছে? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সেটাকে আরো রাঙিয়ে তুলতে গাজীপুরের যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেটাকে আরো বর্ণিল সাজে সাজানো হয়েছে এবং দর্শনার্থীদের পার্কগুলোতে আকর্ষণ বাড়াতে এবং আকর্ষণ তৈরি করাতে কিন্তু বিভিন্ন ধরনের পুরস্কার রাখা হয়েছে। আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানটায় হলো গাজীপুরের মোটামুটি পরিচিত একটি পার্ক, সেটা হলো সাজেদা পার্ক। এখানে আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই বিভিন্ন যে দর্শনার্থী রয়েছে, কোমলমতি শিশু সহ দর্শনার্থীরা কিন্তু প্রবেশ করছেন। এবং আপনি জানেন যে 2টার পর কিন্তু এই এলাকার পার্কগুলো যে আছে সেটা কিন্তু হাজার হাজার লোকে কিন্তু লোকারণ্য হয়ে যায় এবং পার্কগুলোতে ঢল নামে। মোট কথা বলতে গেলে দুপুরের পরেই কিন্তু পার্কগুলোতে ঢল নামে। আর নিরাপত্তার কথা বলতে গেলে এই পার্কের যে কর্মচারী রয়েছেন দর্শনার্থীদের নিরাপত্তা দিতে কিন্তু তাদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া কিন্তু পার্কের যে নিজস্ব যে নিরাপত্তা বলয় সেটা কিন্তু তৈরি করা হয়েছে। এছাড়া কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পার্কগুলোতে কিন্তু বর্ণিল সাজে সাজানো হয়েছে এবং সবগুলো মানুষকে কিন্তু আকর্ষণ করার জন্য কিন্তু এই পার্কগুলোতে নানান রঙে এবং সাজানো হয়েছে এবং পার্কের ভিতরে এবং বাহিরে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে সাধারণ দর্শনার্থী যারা আসেন তাদের জন্য নিরাপত্তার কোনো ঘাটতি না থাকে। তো এই সাজেদা পার্কে কিন্তু আমি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দর্শনার্থীদের আকর্ষণ বাড়ানোর জন্য কিন্তু তারা নানান উদ্যোগ নিয়েছেন এবং এই টিকেটের মধ্যে কিন্তু তারা পুরস্কার ঘোষণা করেছেন সেখানে দর্শনার্থীদের আকর্ষণ করার জন্য। তো এখানে কিন্তু মোটরসাইকেল, স্মার্টফোন এবং টেলিভিশন সহ নানান পুরস্কার রেখেছেন। তো এইভাবেই কিন্তু যে গাজীপুরের যে মানে আপনার রিসোর্ট বা পর্যটন শিল্প বা পার্কগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে সকালে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ বিকেলে কিন্তু পরিপূর্ণ হয়ে যায় এবং মানুষের ঢল নামে এই পার্কগুলোতে। তো আপনি জানেন যে গাজীপুরে কিন্তু
প্রায় শতাধিক এইরকম পার্ক রয়েছে। সেই পার্কগুলোতে কিন্তু কোমলমতি শিক্ষার্থী এবং শিশুদের নিয়েই কিন্তু একদিন অর্থাৎ বাবা মা একদিন কিন্তু এই ছেলে মেয়েদের নিয়ে আপনি এই পার্কগুলোতে কিন্তু তারা ঘুরেন এবং মুক্ত যে বাতাস রয়েছে এবং একটু ঘোরাঘুরি করেন এবং আলো ছায়ার মধ্যে কিন্তু তারা নিজেদের একটি দিন অন্তত ঈদের একটি দিন এই ছুটির মধ্যে তারা কাটাতে চান। তো গাজীপুরের যে এই পার্কগুলো রয়েছে সেই পার্কগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু 50 টাকা টিকিট কেটেও কিন্তু তারা বর্ণিল যে সাজিয়েছে সেটা কিন্তু তারা উপভোগ করছেন এবং ছোট ছোট বিভিন্ন রাইড রয়েছে সেই সমস্ত রাইডগুলো কিন্তু সব ছেলেমেয়েরা কিন্তু এখানে আছেন। তবে পার্ক যে কর্তৃপক্ষ রয়েছে ওনাদের সাথে আমরা কথা বলেছি, ওনারা যেটা জানিয়েছেন যে যথেষ্ট নিরাপত্তা কিন্তু সব নিরাপত্তার মধ্যেই কিন্তু চলছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর বিনোদন কেন্দ্র থেকে সর্বশেষ। ঈদের ছুটিতে নরসিংদীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে বেড়েছে দর্শনার্থীর চাপ। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকরাম হোসেন। আকরাম, দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং তাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা কি করা হয়েছে? বিপাশা, যেমনটা আপনি বলছিলেন, আমি রয়েছি নরসিংদীর চৈতাব ড্রিম হলিডে পার্কে। এটি প্রায় 2011 সাল থেকে প্রতিষ্ঠিত। এখানে প্রায় 26টি রাইড নিয়ে প্রস্তুত এই পার্ক এবং এই পার্কে আমরা যেটা দেখতে পাই যে প্রতিটা ঈদেই নিত্য নতুন রাইড নিয়ে এই পার্কটি প্রস্তুত থাকে। এছাড়াও নরসিংদীতে আরও একটি রিসোর্ট রয়েছে, হেরিটেজ রিসোর্ট। এছাড়াও রয়েছে মেঘনা পাড়ে নাগুরিয়াকান্দি ব্রিজের এই পার এবং বুদিয়ামারা ওই পারে রয়েছে বিভিন্ন পার্ক এবং রিসোর্ট। এবং আমরা যেটা দেখেছি যে পার্ক কর্তৃপক্ষ সবসময় নিরাপত্তার বিষয়টা সবার আগে দেখার চেষ্টা করেছেন এবং দর্শনার্থীতে আমরা সকাল থেকেই দেখেছি যে উপচে পড়া ভিড় বিভিন্ন বয়সে, শিশু বয়স থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত। আমাদের সাথে রয়েছে নরসিংদী ড্রিম হলিডে পার্কের স্বত্বাধিকারী প্রবীর কুমার শাহ এবং নরসিংদীর পুলিশ সুপার হান্নান ভাই। তো হান্নান ভাই, আমাদের একটু জানাবেন যে এই ঈদকে কেন্দ্র করে আপনাদের নিরাপত্তা আমরা দেখেছি ঢাকা সিলেট মহাসড়কে, আমরা দেখছি এইবার পার্ক কেন্দ্রিক আপনাদের কি চিন্তা ভাবনা এবং আগে যে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে নাগুরিয়াকান্দি ওই অঞ্চলে, ওইটা কিভাবে আপনারা নিরাপত্তা দিচ্ছেন? জি, পার্ক বাংলাদেশের অন্যতম সেরা একটি পার্ক। এখানে প্রচুর দর্শনার্থী আসে, হাজার হাজার দর্শনার্থী এখানে আসে, যে কারণে আমাদের সবসময় এই পার্কের বিষয়ে একটি বিশেষ নজরদারি রাখতে হয় এবং নিরাপত্তার পরিকল্পনা করতে হয়। এছাড়াও আপনি যেটি বলেছেন নাগুরিয়াকান্দি ব্রিজ, সেখানেও বেশ কিছু অ্যামিউজমেন্ট পার্ক গড়ে উঠেছে এবং সেখানেও কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে। তা আমরা প্রত্যেকটি জায়গায় শুধুমাত্র ড্রিম হলিডে পার্ক বা হেরিটেজ রিসোর্ট অথবা নাগুরিয়াকান্দি ব্রিজ সহ আশপাশ এলাকায় অবস্থিত যেগুলো আছে সেগুলোই না, এছাড়াও শিবপুর রায়পুরাতে যেগুলো আছে সেগুলোর দিকেও আমাদের দৃষ্টি রয়েছে এবং জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমরা আশাবাদী অত্যন্ত সুন্দরভাবে এবারের যে আনন্দঘন পরিবেশে আমাদের ঈদুল আজহা পালিত হয়েছে, ঈদের পরবর্তী যে কয়েকটি দিন আমাদের দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকবে সেই দিনগুলোতেও আমাদের পুলিশ, নরসিংদী জেলা পুলিশ দর্শনার্থীদের পাশে আছে এবং কর্তৃপক্ষের সাথে আছে। আমরা সবাই মিলে এখানে সুন্দর পরিবেশে মানুষ যাতে নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারে, নির্বিঘ্নে তারা বাড়ি ফিরে যেতে পারে, সেই ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করেছি। ধন্যবাদ। আপনি আসলে এই পার্কে নতুনভাবে কি নিয়ে আসছেন এই কুরবানি ঈদ উপলক্ষে? ধন্যবাদ। আপনি জানেন যে ড্রিম হলিডে পার্ক আমরা সবসময় চেষ্টা করি প্রতিটা পার্বণে, প্রতিটা ছুটিতে আমরা নতুনত্ব কিছু প্রতিস্থাপন করার জন্য। এই বছরও তার ব্যতিক্রম ঘটে। আপনি জানেন যে আমরা এই পার্কে শুধু আমাদের দেশের দর্শনার্থী না, এখানে তো বাইরের দর্শনার্থীও বেশ কিছু আসে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, চায়না, আফ্রিকান এবং আপনি জানেন যে কাশ্মীরের অনেক স্টুডেন্ট উত্তরাতে পড়াশোনা করা হয় মেডিকেলে, ওরাও কিন্তু মাঝে মাঝে গ্রুপে আসে। তো সেই দিকটা বিবেচনা করে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় তো বললেন নিরাপত্তার বিষয়টা, তাছাড়াও আমাদের নিজস্ব এখানে আনসার ক্যাম্পও আছে এবং আমাদের সিসি ক্যামেরা দিয়ে অকুপাইড করা আছে, আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে। আর ঈদকে কেন্দ্র করে আপনি জানেন যে আমরা একসময় কিন্তু এই অ্যামিউজমেন্ট পার্ক দেখার জন্য বাইরে যেতাম, কিন্তু আমার এখন চিন্তা ভাবনা যে আমি এই ড্রিম হলিডে পার্কে এমনভাবে কিছু রাইড আমরা স্থাপন করছি এবং আগামীতে করব আমাদের দেশের দর্শনার্থীরা যাতে বাইরের দর্শনার্থী বাংলাদেশে ড্রিম হলিডে পার্ক নরসিংদী ড্রিম এবং বাকি যেই রিসোর্ট এবং পার্কগুলো রয়েছে বর্তমানে পার্কের স্বত্বাধিকারী এবং জেলা আইন শৃঙ্খলা বাহিনী থেকে নিরাপদ, এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। তো আমি নরসিংদী ড্রিম হলিডে পার্ক থেকে, এই ছিল আমার কাছে সর্বশেষ। বিপাশা। আকরাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী আকরাম জানাচ্ছিলেন নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলির খবর।
এই ছিল এখনকার দেশ জনপথ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।